দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণে বের হয়ে কবিবর রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপ যাত্রীর ডায়েরি লেখেন। এখন সেই সম্পূর্ণ ডায়েরির কিছু কিছু অংশ 1-2 এইভাবে পর্ব বিভাগ করে আমি পাঠ করার চেষ্টা করছি। শুক্রবার 22শে আগস্ট 1890। দেশকালের মধ্যে যে একটা প্রাচীন ঘনিষ্ঠতা আছে, বাষ্পযানে সেটা লোপ করে দেবার চেষ্টা করছে। পূর্বে সময় দিয়ে দূরত্বের পরিমাণ হতো, লোকে বলতো 1 প্রহরের রাস্তা, 2 দিনের রাস্তা। এখন কেবল গজের মাপটাই অবশিষ্ট। দেশকালের চিরদাম্পত্যের মাঝখান দিয়ে অবাধে বড় বড় কলের গাড়ি এবং কলের জাহাজ চলে যাচ্ছে। কেবল তাই নয়, এশিয়া এবং আফ্রিকা 2 ভগ্নীর বাহুবন্ধন বিচ্ছিন্ন করে মাঝে বিরহের লবণাম্বুরাশি প্রবাহিত করা হয়েছে। আমেরিকার উত্তর দক্ষিণ যমজ ভ্রাতার মতো জন্মাবধি সংলগ্ন হয়ে আছে। শোনা যায় তাদের মধ্যেও লৌহাস্ত্র চালনার উদ্যোগ করা হয়েছিল। এমনি করে সভ্যতা সর্বত্রই জলে স্থলে দেশে কালে গৃহবিচ্ছেদ ঘটিয়ে দিয়ে আপনার পথটি করে নেবার চেষ্টা করছে। পূর্বে যখন দীর্ঘ পথ প্রদক্ষিণ করে ইউরোপে পৌঁছতে অর্ধেক বৎসর লাগত, তখন এই 2 মহাদেশের যথার্থ ব্যবধান সম্পূর্ণ ধারণা করবার দীর্ঘকাল অবসর পাওয়া যেত। এখন ক্রমেই সেটা হ্রাস হয়ে আসছে। কিন্তু দেশকালের ঘনিষ্ঠতা যতই হ্রাস হোক, চিরকালের অভ্যাস একেবারে যাবার নয়। যদিও 3 মাসের টিকিট মাত্র নিয়ে ইউরোপে চলেছি, তবু একটা কাল্পনিক দীর্ঘকালের বিভীষিকা মন থেকে তাড়াতে পারছি না। মনে হচ্ছে যেন অনেক দিনের জন্যে চলেছি। কালিদাসের সময়ে যখন রেলগাড়ি, স্টিমার, পোস্ট অফিস ছিল না, তখনই খাঁটি বিরহ ছিল। এবং তখনকার দিনে বছরখানেকের জন্য রামগিরিতে বদলি হয়ে যক্ষ যে সুদীর্ঘ ছন্দে বিলাপ পরিতাপ করেছিল, সে তার পক্ষে অযথা হয়নি। কিন্তু স্তূপাকার তুলো যেমন কলে চেপে একটি পরিমিত গাঁটে পরিণত হয়, সভ্যতার চাপে আমাদের সমস্তই তেমনি সংক্ষিপ্ত নিবিড় হয়ে আসছে। 6 মাসকে জাঁতার তলায় ফেলে 3 মাসের মধ্যে ঠেসে দেওয়া হচ্ছে। পূর্বে যা মুটের মাথার বোঝা ছিল, এখন তা পকেটের মধ্যে ধরে। এখন 2-1 পাতার মধ্যেই বিরহ গীতির সমাপ্তি। এবং বিদ্যুৎযান যখন প্রচলিত হবে, তখন বিরহ এত গাঢ় হবে যে চতুর্দশপদীও তার পক্ষে ঢিলে বোধ হবে। সূর্য অস্তপ্রায়। জাহাজের ছাদের উপর হালের কাছে দাঁড়িয়ে ভারতবর্ষের তীরের দিকে চেয়ে রইলুম। সমুদ্রের জল সবুজ, তীরের রেখা নীলাভ, আকাশ মেঘাচ্ছন্ন। সন্ধ্যা রাত্রির দিকে এবং জাহাজ সমুদ্রের মধ্যে ক্রমশই অগ্রসর হচ্ছে। বামে বোম্বাই বন্দরের দীর্ঘ রেখা এখনও দেখা যাচ্ছে। ক্রমে বন্দর ছাড়িয়ে গেলুম। সন্ধ্যার মেঘাবৃত অন্ধকারটি সমুদ্রের অনন্ত শয্যায় দেহ বিস্তার করলে। আকাশে তারা নেই, কেবল দূরে লাইট হাউসের আলো জ্বলে উঠল। সমুদ্রের শিয়রের কাছে সেই কম্পিত দীপশিখা যেন ভাসমান সন্তানদের জন্যে ভূমিমাতার আশঙ্কাকুল জাগ্রত দৃষ্টি। জাহাজ বোম্বাই বন্দর পার হয়ে গেল। ভাসল তরি সন্ধেবেলা, ভাবিলাম এ জল খেলা, মধুর বহিবে বায়ু, ভেসে যাব রঙ্গে। কিন্তু সিকনেশের কথা কে মনে করেছিল? যখন সবুজ জল ক্রমে নীল হয়ে এলো এবং তরঙ্গে তরিতে মিলে আন্দোলন উপস্থিত করে দিলে, তখন দেখলুম সমুদ্রের পক্ষে জলখেলা বটে, কিন্তু আমার পক্ষে নয়। ভাবলুম এই বেলা মানে কুঠুরির মধ্যে ঢুকে কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে পড়ি গে। যথাসত্বর ক্যাবিনের মধ্যে প্রবেশ করে কাঁধ থেকে কম্বলটা বিছানার উপর ফেলে দরজা বন্ধ করে দিলুম। ঘর অন্ধকার। বুঝলুম আলো নিভিয়ে দিয়ে দাদা তাঁর বিছানায় শুয়েছেন।
শারীরিক দুঃখ নিবেদন করে একটুখানি স্নেহ উদ্রেক করবার অভিপ্রায় জিজ্ঞাসা করলুম, দাদা ঘুমিয়েছেন কি? হঠাৎ নিতান্ত বিজাতীয় মোটা গলায় কে একজন হুঙ্কার দিয়ে উঠল, হুজ দ্যাট? আমি বললুম, বসে, এ তো দাদা নয়। তৎক্ষণাৎ বিনীত অনুতপ্ত স্বরে জ্ঞাপন করলুম, ক্ষমা করবেন, দৈবক্রমে ভুল কুঠরিতে প্রবেশ করেছি। অপরিচিত কণ্ঠ বললে, অল রাইট। কম্বলটি পুনশ্চ তুলে নিয়ে কাতর শরীরে সংকুচিত চিত্তে বেরোতে গিয়ে দেখি দরজা খুঁজে পাইনি। বাক্স, তোরঙ্গ, লাঠি, বিছানা প্রভৃতি বিচিত্র জিনিসের মধ্যে খটখট শব্দে হাতড়ে বেড়াতে লাগলুম। ইঁদুর কলে পড়লে তার মানসিক ভাব কী রকম হয় এই অবসরে কতটা বুঝতে পারা যেত, কিন্তু তার সঙ্গে সমুদ্র পীড়ার সংযোগ হওয়াতে ব্যাপারটা অপেক্ষাকৃত জটিল হয়ে পড়েছিল। মন যতই ব্যাকুল হয়ে উঠছে, শরীর ততই গলদঘর্ম এবং কণ্ঠাগত অন্তরিন্দ্রিয়ের আক্ষেপ উত্তরোত্তর অবাধ্য হয়ে উঠছে। অনুসন্ধানের পর যখন হঠাৎ মসৃণ চিক্কণ শ্বেতকাচ নির্মিত দ্বার কর্ণটি হাতে ঠেকল, তখন মনে হলো এমন প্রিয় স্পর্শ সুখ বহুকাল অনুভব করা হয়নি। দরজা খুলে বেরিয়ে পড়ে নিঃসংশয় চিত্তে পরবর্তী ক্যাবিনের দ্বারে গিয়ে উপস্থিত। গিয়েই দেখি আলো জ্বলছে, কিন্তু মেঝের উপর পরিত্যক্ত গাউন, পেটিকোট প্রভৃতি স্ত্রীলোকের গাত্রাবরণ বিক্ষিপ্ত। আর অধিক কিছু দৃষ্টিপথে পড়বার পূর্বেই পলায়ন করলুম। প্রচলিত প্রবাদ অনুসারে বারবার 3 বার ভ্রম করবার অধিকার সকলেরই আছে, কিন্তু তৃতীয়বার পরীক্ষা করতে সাহস হলো না এবং সেরূপ শক্তিও ছিল না। অবিলম্বে জাহাজের ছাতে গিয়ে উপস্থিত হলুম। সেখানে বিহ্বল চিত্তে জাহাজের কাঠরার পরে ঝুঁকে পড়ে শরীর মনের একান্ত উদ্বেগ কিঞ্চিৎ লাঘব করা গেল। তারপরে বহু লাঞ্ছিত অপরাধীর মতো আস্তে আস্তে কম্বলটি গুটিয়ে তার উপর লজ্জিত নতমস্তক স্থাপন করে একটি কাঠের বেঞ্চিতে শুয়ে পড়লুম। কি সর্বনাশ! এ কার কম্বল? এ তো আমার নয় দেখছি। যে সুখসুপ্ত বিশ্বস্ত ভদ্রলোকটির ঘরের মধ্যে রাত্রে প্রবেশ করে কয়েক মিনিট ধরে অনুসন্ধান কার্যে ব্যাপৃত ছিলুম, নিশ্চয়ই এ তারই। একবার ভাবলুম ফিরে গিয়ে চুপি চুপি তার কম্বল যথাস্থানে রেখে আমারটি নিয়ে আসি, কিন্তু যদি তার ঘুম ভেঙে যায়, পুনর্বার যদি তার ক্ষমা প্রার্থনা করবার প্রয়োজন হয়, তবে সে কি আর আমাকে বিশ্বাস করবে? যদি বা করে, তবু এক রাত্রের মধ্যে 2 বার ক্ষমা প্রার্থনা করলে নিদ্রাকাতর বিদেশির খ্রিস্টীয় সহিষ্ণুতার প্রতি অতিমাত্র উপদ্রব করা হবে নাকি? আরও একটা ভয়ঙ্কর সম্ভাবনার কথা মনে উদয় হলো। দৈববশত দ্বিতীয়বার যে ক্যাবিনের দ্বারে গিয়ে পড়েছিলুম, তৃতীয়বারও যদি ভ্রমক্রমে সেইখানে গিয়েই উপস্থিত হয় এবং প্রথম ক্যাবিনের ভদ্রলোকটির কম্বলটি সেখানে রেখে সেখানকার একটি গাত্রাচ্ছাদন তুলে নিয়ে আসি, তাহলে কী রকমের একটা রোমহর্ষণ প্রমাদ প্রহেলিকা উপস্থিত হয়। ইত্যাকার দুশ্চিন্তায় তীব্র তাম্রকূট বাসিত পরের কম্বলের উপর কাষ্ঠাসনে রাত্রি যাপন করলুম।